বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজ উদ দৌলা। পলাশির যুদ্ধে নবাব সিরাজ উদ দৌলার হেরে যাবার প্রধান কারণ হিসেবে বলা হয় মির জাফরের বিশ্বাসঘাতকতা। সিরাজের সাথে ব্রিটিশদের বিবাদ প্রশ্নে কিন্তু প্রথমে উঠে আসে ব্ল্যাক হোল অফ ক্যালকাটার নাম। ব্রিটিশদের বিরুদ্ধে সিরাজের 3টে অভিযোগ ছিল। বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজ উদ দৌলা। তার মৃত্যুর পরে ব্রিটিশ রুল শুরু হয়ে যায় ভারতে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে চলে আসে পলিটিক্যাল পাওয়ার। তখনকার বাংলার নবাব, বাংলা, বিহার এবং ওড়িশার নবাব ছিলেন আলিবর্দি খান। তাঁর উত্তরসূরি হিসেবে সিরাজ উদ দৌলা মুর্শিদাবাদ মাসনাদে বসেন, সিংহাসন পান। তার জন্ম হয়েছিল 1733 খ্রিস্টাব্দে। আজকের অনটক ভিডিওতে আমরা কথা বলবো বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ উদ দৌলাকে নিয়ে, তার চরম পরিণতি নিয়ে এবং ব্রিটিশদের সঙ্গে তার কি কি কনফ্লিক্ট ছিল সেগুলো নিয়ে। আজকের টপিক, আজকের এপিসোড যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই আজকের ভিডিওটার কমেন্ট বক্সে একটা থামস আপ ইমোজি কমেন্ট করো। 1752 সালে সিরাজ উদ দৌলা বাংলার সিংহাসনে বসেন, বাংলার নবাব হন। কিন্তু তার এই নবাব হওয়া, সিংহাসন পাওয়া, এই ব্যাপারটা তার বাড়ির লোকজনই ভালো চোখে দেখেনি। ঘসেটি বেগম, মির জাফর, শওকত জং, জগৎ শেঠ এরা সবাই এই ব্যাপারটা নিয়ে খুব অসন্তুষ্ট ছিল, খুব অখুশি ছিল। ঘসেটি বেগম, সিরাজের মাসি, এই ব্যাপারটা নিয়ে সিরাজের সিরিয়াসলি বিরুদ্ধাচারণ শুরু করেন এবং ষড়যন্ত্রে জড়িয়ে পড়েন। যখন নবাব সিরাজ উদ দৌলা ব্যাপারটা জানতে পারেন তখন তিনি ঘসেটি বেগমের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করেন, মতিঝিল প্যালেস সিজ করে দেন এবং তার মাসি ঘসেটি বেগম বা আজিমুন্নিসা বেগমকে বন্দি করেন। রাজসভাতেও কিছু রদবদল তিনি করেছিলেন, কোর্টিয়ারদের মধ্যেও তিনি কিছু রদবদল করেছিলেন। মীর কাসিমের জায়গায় তিনি নিয়ে আসেন মীর মদনকে, কোর্ট ক্লার্ক হিসাবে নিয়োগ করা হয় মোহনলালকে। সিরাজ উদ দৌলার এই সমস্ত কার্যকলাপ, ঘসেটি বেগমকে বন্দি করা, রাজসভায় রদবদল ঘটানো, এই সমস্তগুলো কিন্তু বিরুদ্ধাচারণকারীরা ভালোভাবে নেয়নি। এই সমস্ত করার ফলে ষড়যন্ত্র আরও তীব্র হয় এবং সেই ষড়যন্ত্রের সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে অসন্তোষ, যার ফল হিসেবে পলাশির যুদ্ধে সিরাজ উদ দৌলা হেরে যান। পলাশির যুদ্ধে নবাব সিরাজ উদ দৌলার হেরে যাবার প্রধান কারণ হিসেবে বলা হয় মির জাফরের বিশ্বাসঘাতকতা। মির জাফর ছিল সিরাজ উদ দৌলার সেনাপতি বা আর্মি কমান্ডার ইন চিফ, সেই সঙ্গে একজন ষড়যন্ত্রকারী। ষড়যন্ত্রকারীদের মধ্যে ছিল ঘসেটি বেগম, মির জাফর, শওকত জং। ঘসেটি বেগম ছিল আলিবর্দি খানের বড় মেয়ে। আলিবর্দি খানের 3 মেয়ের মধ্যে বড় মেয়ে ছিল ঘসেটি বেগম। এই ঘসেটি বেগমের বিয়ে হবার পরেও কোনো সন্তানাদি হয়নি, তাই সে তার বোন সিরাজের মায়ের কাছ থেকে সিরাজের বড় ভাইকে ঘসেটি বেগম অ্যাডাপ্ট করে নেয়। কিন্তু দুর্ভাগ্যবশত সেই ছেলেটা স্মল পক্সের দরুন মারা যায়। যেহেতু কোনো সন্তানাদি ছিল না, তাই স্বামীর মৃত্যুর পর সমস্ত সম্পত্তি ঘসেটি বেগম পেয়ে যায়। আলিবর্দি খান যখন সিরাজকে নবাব হওয়ার জন্য নমিনেট করে তখন ঘসেটি বেগমের মধ্যে অসন্তোষের আগুন জ্বলতে থাকে। তার মধ্যে একটাই প্রশ্ন জেগে ওঠে, কেন সিরাজকেই নবাব করা হচ্ছে? যেহেতু অঢেল সম্পত্তি ছিল এবং একই সঙ্গে আলিবর্দি খানের বড় মেয়ে ছিল ঘসেটি বেগম, তাই রাজসভাতে প্রচুর ইনফ্লুয়েন্স ছিল। তাই যখন সিরাজের বিরুদ্ধাচারণ করতে শুরু করলো, ষড়যন্ত্র করতে শুরু করলো সিরাজের বিরুদ্ধে ঘসেটি বেগম, তখন সিরাজ ঘসেটি বেগমকে বন্দি করলো, তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে নিল। মির জাফর সিরাজ উদ দৌলার সেনাপতি বা আর্মি কমান্ডার ইন চিফ হিসেবে কাজ করতো মির জাফর। আলিবর্দি খানের আমলেও একই পোস্টে সে কাজ করতো, আর্মি কমান্ডার হিসেবে কাজ করতো। কোনো কারণবশতই হোক আলিবর্দি খান তাকে কাজ থেকে ডিসমিস করে দিয়েছিল, পোস্ট থেকে সরিয়ে দিয়েছিল, কাজ থেকে বসিয়ে দিয়েছিল। কিন্তু পরবর্তীকালে সিরাজ উদ দৌলা তাকে আবার সেনাপতি পদে ফিরিয়ে নিয়ে আসে, যেটা তার সব থেকে বড় ভুল প্রমাণিত হয়েছিল। আলিবর্দি খান যখন মির জাফরকে সেনাপতি পদ থেকে সরিয়ে দেয় তখন মির জাফর আলিবর্দি খানের এগেনস্টে চক্রান্ত শুরু করে। মির জাফরের একটা সুপ্ত ইচ্ছে ছিল সে বাংলার নবাব হবে। আলিবর্দি খানকে সরিয়ে সে কিভাবে বাংলার নবাব হবে সেই ষড়যন্ত্র সে শুরু করে, কিন্তু আলিবর্দি খানের আমলে তার সেই ষড়যন্ত্র সাফল্য পায়নি। পরবর্তীকালে সিরাজ যখন তাকে আবার সেনাপতি পদে ফিরিয়ে আনে তখনও কিন্তু তার মাথায় সেটাই ঘুরছে সে কিভাবে সিরাজকে সরিয়ে বাংলার নবাব হবে। তাই যখন আলিবর্দি খান মারা যায় তখন ইনস্ট্যান্ট সে শওকত জংকে একটা চিঠি লেখে, তুমি এবার বাংলায় আক্রমণ করো। কিন্তু শওকত জং সে পথে পা বাড়ায়নি, সে দিল্লি ইম্পেরিয়াল কোর্টে গিয়ে সেখানে কলকাঠি নাড়ার চেষ্টা করেছিল। শওকত জং কে ছিল? আলিবর্দি খানের আমলে পূর্ণিয়ার নাইব নাজিম ছিল এই শওকত জং এবং সিরাজ উদ দৌলার কাজিন রাইভেল ছিল এই শওকত জং সিংহাসনের দাবিদার হিসেবে। আলিবর্দি খান তার ছোট মেয়ে, তার ছোট ছেলে ছিল সিরাজ, সিরাজের দাদু ছিল আলিবর্দি খান। আলিবর্দি খান তার ভাইপো, সেই ভাইপোর ছেলে ছিল শওকত জং, শওকত জংয়ের দাদু ছিল আলিবর্দি খান।
তখনও যেহেতু হিসেব এরকমই ছিল যে সিংহাসনের ক্ষেত্রে বা রাজত্বের ক্ষেত্রে মেয়েদের থেকে ছেলেদের অধিকার বেশি, তাই হিসেব মতো দেখতে গেলে শওকত জং সিংহাসনের দাবিদার অনেক বেশি, সিরাজউদ্দৌলার থেকে অনেকটা বেশি দাবিদার শওকত জং। কিন্তু আলিবর্দী খান যেহেতু সিরাজকে নমিনেট করেছিলেন, তাই সিরাজ ছিল নবাব। তো এইভাবে তারা রাইভেল কাজিন, সিংহাসনের দাবিদার হিসেবে তারা রাইভেল। আর শওকত জং ছিল সিরাজউদ্দৌলার মামাতো ভাই, সিরাজউদ্দৌলা ছিল শওকত জংয়ের পিস্তুতো ভাই। তো এইভাবে তারা কাজিন। যখন আলিবর্দী খান মারা যায় তখন শওকত জংয়ের কাছে মির জাফরের তরফে একটা চিঠি আসে যে তুমি এবার বাংলা ইনভেড করো, বাংলা আক্রমণ করো, আমরা তোমাদের সঙ্গে রয়েছি, আমাদের ফুল সাপোর্ট রয়েছে। মির জাফর যে আমাদেরকে ইঙ্গিত করেছিল, সেই আমাদের হচ্ছে মির জাফর এবং বাকি ষড়যন্ত্রকারীরা। কিন্তু শওকত জং সেদিকে পা বাড়ায়নি, সে চলে গেছিল দিল্লি ইম্পেরিয়াল কোর্টে গিয়ে সে কলকাঠি নাড়ার চেষ্টা করেছিল। সিরাজের সাথে ব্রিটিশদের বিবাদ প্রশ্নে কিন্তু প্রথমে উঠে আসে ব্ল্যাক হোল অফ ক্যালকাটার নাম। তখনকার যে ব্রিটিশ উপনিবেশ বাংলা প্রেসিডেন্সি, বেঙ্গল প্রেসিডেন্সি, সেটার প্রধান শহর ছিল কিন্তু কলকাতা। এই কলকাতায় ব্রিটিশরা নিজেদের সুরক্ষার জন্য, নিজেদের ব্যবসার স্বার্থে ফোর্ট উইলিয়াম গড়ে তুলেছিল। 1756 সালে যখন ফ্রেঞ্চদের সঙ্গে ব্রিটিশদের যুদ্ধ লাগার সম্ভাবনা হয়, তখন দুপক্ষই নিজেদের মতো করে সৈন্য সামন্ত জড়ো করতে শুরু করে, যেটা বাংলার নবাবের সিরাজউদ্দৌলা যেটা ভালো চোখে দেখেনি। স্বাভাবিকভাবেই বাংলার নবাব তার এরিয়াতে তার অ্যাপ্রুভাল ছাড়া কেন অন্য কেউ সৈন্য সামন্ত জড়ো করবে, সেটা ছিল প্রশ্ন। তো সিরাজউদ্দৌলা সেই কারণে একটা অর্ডার দেয়, একটা আদেশনামা জারি করে যে কেউই, কোনো পক্ষই সৈন্য সামন্ত জড়ো করতে পারবে না, তাদেরকে থামতে হবে। ফ্রেঞ্চরা এটা অনেস্টলি মেনে নেয়, ফ্রেঞ্চরা নিজেদের মতো করে মেনে নেয়, হ্যাঁ ঠিক আছে, ঠিক বলেছে কথাটা, আমরা সৈন্য সামন্ত জড়ো করবো না। কিন্তু ব্রিটিশরা সে কথাটা মানেনি, তারা সৈন্য সামন্ত জড়ো করাটা বজায় রাখে, তারা নিজেদের মতো করে সৈন্য জড়ো করা সেখানে কন্টিনিউ রাখে। সিরাজের এই ব্যাপারটা কিন্তু সহ্য হয়নি। সিরাজের এই ব্যাপারে 3টে অভিযোগ ছিল, ব্রিটিশদের বিরুদ্ধে সিরাজের 3টে অভিযোগ ছিল। ফার্স্ট, উইদাউট নবাবস অ্যাপ্রুভাল, উইদাউট সিরাজউদ্দৌলার অ্যাপ্রুভাল ব্রিটিশ কেন কেউই সৈন্য সামন্ত জড়ো করতে পারবে না, অতএব নবাব যখন বলেছে তখন তাদেরকে থেমে যাওয়া দরকার ছিল। সেকেন্ড, মুঘল এম্পায়ারদের তরফে ব্রিটিশদেরকে যে ট্রেড প্রিভিলেজ দেওয়া হয়েছিল, যে বাণিজ্যিক সুবিধা দেওয়া হয়েছিল, সেখানে যে সমস্ত কন্ডিশনগুলো বলে দেওয়া হয়েছিল, ব্রিটিশরা কোনো কন্ডিশনই সেখানে মানেনি, যার জন্য প্রচুর পরিমাণে রাজস্ব ক্ষতি হয়েছে। সিরাজউদ্দৌলার দরবারে, রাজসভাতে কিছু মানুষজন ছিল যারা টাকা পয়সা এদিক ওদিক করেছিল। তো সেই সমস্ত মানুষগুলো যখন পরবর্তীকালে দরবার ছেড়ে পালিয়ে যায়, সেই সমস্ত মানুষগুলোকে ব্রিটিশরা আশ্রয় দিয়েছিল, শেল্টার দিয়েছিল। এখন শেল্টারের ব্যাপারটা দেখতে গেলে ব্রিটিশদের সেটা একটা ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে পড়ে, ঠিক আছে, আমি কাকে আশ্রয় দেবো কাকে দেবো না সেটা তাদের ব্যাপার। মুঘল এম্পায়ারদের তরফে ট্রেড প্রিভিলেজ যেটা দেওয়া হয়েছিল, সেটাও মুঘল এম্পায়াররা দেখে নিল, সেখানেও সিরাজউদ্দৌলা নাক গলালো না। কিন্তু সিরাজউদ্দৌলার টেরিটারিতে তার আদেশ ছাড়া, তার পারমিশন ছাড়া কেউ সৈন্য জড়ো করছে, আর সেখানে সিরাজউদ্দৌলা বারণ করা সত্ত্বেও সে থামছে না, এই ব্যাপারটা কিন্তু সিরাজউদ্দৌলা মেনে নিতে পারেনি। তাই যখন ব্রিটিশরা তার আদেশনামা মানলো না, তারা সৈন্য সামন্ত জড়ো করা কন্টিনিউ রাখলো, তখন সিরাজউদ্দৌলা তার সৈন্য সামন্ত নিয়ে কলকাতা পৌঁছায়, ক্যালকাটা পৌঁছায়, তখনকার ক্যালকাটা পৌঁছায়, আর কলকাতাকে দখল করে নেয়। তার নাম হয়ে যায় আলীনগর। তারপর ফোর্ট উইলিয়ামকে দখল নেওয়া শুরু হয়। এই ফোর্ট উইলিয়ামে যখন দখল নেওয়া হয়, তখন কিন্তু যেহেতু ব্রিটিশরা হেরে গেছে, ইংরেজরা হেরে গেছে, তাদের সৈন্য সামন্ত পালিয়ে যেতে শুরু করে। 146 জনকে ধরতে পেরেছিল সিরাজের সৈন্যরা। তো সেই সমস্ত যুদ্ধবন্দীদের একটা 14 ফুট বাই 18 ফুট ঘরে বন্দি করে রাখা হয়, ছোট্ট একটা ঘরে তাদেরকে বন্দি করে রাখা হয়। স্বভাবতই সাফোকেশনের দরুন কষ্ট হবে। পরের দিন সকালে যখন সেই ঘরটা খোলা হয় 146 জনকে বার করে আনার জন্য, দেখা যায় 23 জন বাদে বাকি সবাই মারা গেছে। মাত্র 23 জন সেখানে বেঁচে ছিল, বাকি সবাই সাফোকেশনে মারা গেছে। শোনা যায় যে নবাব এই ব্যাপারটা কিছুই জানতো না। নবাব আলীনগর, মানে কলকাতাকে দখল করার পর যখন আলীনগর নামকরণ করে, তখনই নবাবের কাজ শেষ হয়ে গেছিল। ফোর্ট উইলিয়াম দখল করেছিল নবাবের লোকেরা, নবাব সেটা জানতো না যে সেখানে কি হচ্ছে বা কি, এই যে রাখা হয়েছিল একটা ছোট ঘরে এতজনকে, সেটা নবাব জানতো না। যুদ্ধবন্দীরা পরবর্তীকালে চেষ্টা করেছিল, সেই দিন রাত্রেই তারা চেষ্টা করেছিল যেভাবে হোক এই খবরটাই, যে তাদের এইরকম একটা জায়গায় রাখা হয়েছে, এই খবরটা নবাবের কানে অবধি পৌঁছে দিতে, কিন্তু সেটা কোনোভাবেই পসিবল হয়নি। সিপাহীরা সেই ব্যাপারটা কিন্তু দেখেনি, তারা সেই ব্যাপারটার দিকে খেয়ালই দেয়নি। তাদের মানে সেই যে খবরটা পৌঁছে দেবো, নবাব জানবে, সেই ব্যাপারটা তারা করেনি। তো পরের দিন সকালে যখন 23 জনকে বার করে আনা হয়, তখন সেখানে একজন ছিল জন জেফানিয়া হলওয়েল। তো এই হলওয়েল একজন মানুষ ছিল যে পরবর্তীকালে গিয়ে তার এই রাতের এক্সপিরিয়েন্স কী হয়েছিল ঘটনাটা, সেই স্টেটমেন্টটা, নিজের স্টেটমেন্টটা সে জানায়।
তো ব্ল্যাক হোল অফ ক্যালকাটার সঙ্গে হলওয়েলস অ্যাকাউন্ট, মানে হলওয়েল যে কথাগুলো বলেছিল, সে যে স্টেটমেন্ট দিয়েছিল সেটাকে হলওয়েলস অ্যাকাউন্ট বলা হয়। তো এই হলওয়েলস অ্যাকাউন্ট আর ব্ল্যাক হোল অফ ক্যালকাটা, এটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও আসবে, কারণ এটার মধ্যে এতটা বলা পসিবল নয় কি হয়েছিল না হয়েছিল। তো ব্ল্যাক হোল অফ ক্যালকাটা আর হলওয়েলস অ্যাকাউন্ট নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও আসবে। যদি তোমরা দেখতে চাও ভিডিওটা, জ্ঞানচন্দ্রকে এক্ষুনি সাবস্ক্রাইব করো আর বেল নোটিফিকেশনটা অন করে দাও। এবার চলে আসি পলাশির যুদ্ধে। মাচ অ্যাওয়েটেড টপিক আজকের ভিডিওর, পলাশির যুদ্ধ। খুব ছোট করে বলার চেষ্টা করছি, কারণ পলাশির যুদ্ধ বা ব্যাটল অফ প্লাসে অনেকটা বড় টপিক, সবটা বলতে গেলে আজকের ভিডিওটাই কেঁচিয়ে যাবে, তাই যতটা সম্ভব ছোট করে বলার চেষ্টা করছি। ব্ল্যাক হোল অফ ক্যালকাটা ইনসিডেন্ট বা কলকাতা পরাজয়ের যে ঘটনাটা, সেটা যখন মাদ্রাস পৌঁছায়, সেই ঘটনা যখন মাদ্রাসে ব্রিটিশ কাউন্সিল জানতে পারে, তখন সেখান থেকে রবার্ট ক্লাইভের নেতৃত্বে একটা এক্সপিডিশনারি ফোর্স পাঠানো হয়। সঙ্গে বাংলার নবাব সিরাজ উদ দৌলাকে একটা চিঠি পাঠানো হয় যে যুদ্ধ নয়, কলকাতায় কোম্পানির কি ক্ষতি হয়েছে, কি ক্ষতি হয়েছে সেই সমস্তগুলো দেখতে এই এক্সপিডিশনারি ফোর্স যাচ্ছে, সেগুলোর সার্ভে করা হবে। আর নবাবের অসন্তুষ্টির দিকটা, নবাবের খারাপ লাগার দিকটা, অসুবিধার দিকটা খতিয়ে দেখবে এই এক্সপিডিশনারি ফোর্স। The object of the expedition is not merely to re-establish the British settlements in Bengal, but also obtain ample recognition of company's privileges and reparation for its losses without the risk of war. It also states that any sign of dissatisfaction and ambition among the Nawab subject must be supported. এরপর রবার্ট ক্লাইভ সিপাহী আর অ্যাডমাইরাল ওয়াটসন জলসৈন্য বা নেভি নিয়ে হুগলি রিভার এন্টার করে। হুগলি রিভার এন্টার করার পর প্রথমেই তারা কলকাতাকে দখল করে, ফোর্ট উইলিয়ামকে দখল করে, আর তারপরেই শুরু হয়ে যায় নবাবের বিরুদ্ধে প্ল্যান অফ অ্যাকশন। এই খবর যখন নবাবের কানে অবধি পৌঁছায়, এক্সপিডিশনারি ফোর্সের যা কাজ ছিল সে তার বিপরীত কাজটা করেছে, অপোজিট কাজটা করেছে। এই খবর যখন নবাব জানতে পারে, তখন নবাব তার সমস্ত সৈন্য সামন্ত নিয়ে, সেনাবাহিনী নিয়ে মুর্শিদাবাদ থেকে কলকাতা পৌঁছায়, মারাঠা ডিচের পাশে তাঁবু ফেলে, আর ওখানেই একজন নেটিভ রাজা আমির চাঁদ তার বাগানে নবাব সিরাজ উদ দৌলার হেডকোয়ার্টার সেট আপ করা হয়। মারাঠা ডিচটা একটু বলি। মারাঠা ডিচ হচ্ছে এখনকার যেটা বাগবাজার ক্যানেল বা সার্কুলার ক্যানেল বা কেষ্টপুর ক্যানেল, সেটাই ছিল তখনকার মারাঠা ডিচ। তো এর পাশে তাঁবু ফেলা হয়, সেখানে হেডকোয়ার্টার সেট আপ হয়, দুপক্ষের মধ্যে একটা ছোট যুদ্ধ হয়। বলাই বাহুল্য, নবাব একভাবে হেরে যান, সেই যুদ্ধে একভাবে হেরে যান। তো সেখানে ব্রিটিশ আর সিরাজউদ্দৌলা দুপক্ষের মধ্যে আলীনগর ট্রিটি স্বাক্ষরিত হয়। আলীনগর ট্রিটি সাইন করে নবাব। দেখো, ইতিহাস ঘাঁটলে অনেক কথাই উঠে আসে, অনেক টপিক উঠে আসে, সবগুলো কিন্তু একসঙ্গে বলা পসিবল না। সবগুলোর জন্য সবসময় ডেডিকেটেড ভিডিও রাখার টেন্ডেন্সি আমার থাকে। ডিটেলসে বলবো, ইন ডিটেলস যাবো, ইন ডেপথ যাবো, কিন্তু এটা নয় যে একটার ভিডিওর মধ্যেই সব টপিক ছোটো করে বলে দেবো, সেটা নয়। সমস্তটা বলবো, ডিটেলসে বলবো, ইন ডিটেলস সমস্ত ভিডিওটা আসবে সব টপিকের ওপরে। যে টপিকগুলো ছোটো, সেই টপিকগুলো নেই, ছোটো ভিডিও হতে পারে, বা যতটা ছোটো করে বলা যায় একটা ভিডিওর মধ্যে, যদি পসিবল হয় তাহলে অন্য একটা ভিডিওতে সেটাকে গুঁজে দেওয়া যাবে, যদি বলা সম্ভব হয় তাহলে। লাইক যে টপিকগুলো বাদ পড়েছে সেই টপিকগুলো নিয়ে ডেডিকেটেড ভিডিও কিন্তু আসবে। ব্যাটল অফ প্লাসে, ব্ল্যাক হোল অফ ক্যালকাটা, মারাঠা ডিচ বাদ পড়েছে, মারাঠা ডিচ নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও আসবে, হলওয়েলস অ্যাকাউন্ট, এগুলো সমস্ত নিয়ে কিন্তু ডেডিকেটেড ভিডিও আসবে। যারা এই সমস্ত টপিকগুলো নিয়ে ভিডিও দেখতে ইন্টারেস্টেড, যারা দেখতে চাও, জানতে চাও, হিস্ট্রি নিয়ে যাদের ইন্টারেস্ট রয়েছে, তারা কিন্তু জ্ঞানচন্দ্রকে সাবস্ক্রাইব করে, এখনই সাবস্ক্রাইব করে নাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর পাশের বেল আইকনটা প্রেস করে দাও। যদি সাবস্ক্রাইব করা থাকে, চেক করে নাও যে বেল আইকনটা প্রেস করা আছে কিনা, বেল নোটিফিকেশনটা অন করা আছে কিনা। তাহলে যখনই কোনো ভিডিও আপলোড হবে, চ্যানেলে কোনো ভিডিও যাবে, কোনো ভিডিও পাবলিশ হবে, তোমরা ইনস্ট্যান্ট নোটিফিকেশন পাবে, তোমরা জানতে পাবে। নোটিফিকেশন প্যানেলে একটা নোটিফিকেশন যাবে যে হ্যাঁ, এই টপিকটার উপর একটা ভিডিও এই সময় আপলোড হয়েছে। পলাশির যুদ্ধ বাংলার ইতিহাসে একটা টার্নিং পয়েন্ট, কারণ এই পলাশির যুদ্ধের পরে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে ব্রিটিশ রুল শুরু হয়ে যায়। কলকাতাকে যখন ব্রিটিশরা পুনর্দখল করে, আলীনগর থেকে যখন ক্যালকাটা হয়ে যায়, যখন ফোর্ট উইলিয়াম দখল করা হয়, আলীনগর ট্রিটি সাইন হয়ে যায়, তখন নবাব বুঝতে পারে যে না, এবার একটা জোট শক্তি গড়ে তোলা দরকার, একটা জোট বাঁধার দরকার রয়েছে। নবাব প্রথমেই গিয়ে, সিরাজউদ্দৌলা প্রথমেই ফ্রেঞ্চদের কাছে হেল্প চায়, ফ্রেঞ্চদের কাছে সাহায্য চায়। অন্যদিকে ইংরেজরা মির জাফরকে হাত করে নেয়। মির জাফরের একটা সুপ্ত অভিসন্ধিত সবসময় ছিল যে সে কীভাবে বাংলার নবাব হবে, আর ইংরেজরা সেই জায়গাটায় খপ করে ধরে নিয়েছে। তারা প্রস্তাব দেয় যে মির জাফর সিরাজকে হারাতে ব্রিটিশদের সাহায্য করবে, বদলে মির জাফরকে ব্রিটিশরা
সিরাজের পরবর্তী বাংলার নবাব করে দেবে। তো যেহেতু একটা সুপ্ত ইচ্ছা ছিল, একটা অসন্তোষ ছিল সিরাজ কেন সিংহাসন পেয়েছে, বা তার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র প্রথম থেকে চলে আসছিল, তো সেই সমস্তগুলো মির জাফরের মধ্যে একটা স্পার্ক করে, যার কারণে মির জাফর রাজি হয়ে যায় ব্রিটিশদেরকে সাহায্য করতে। ব্রিটিশ আর মির জাফরের মধ্যে একটা হোয়াইট পেপার ট্রিটি সাইন হয়। এরপরে রবার্ট ক্লাইভ তার হাফ সৈন্য চন্দননগর পাঠিয়ে দেয় ফ্রেঞ্চদের সেখান থেকে তাড়িয়ে দিতে, আর হাফ সৈন্য ফোর্ট উইলিয়ামে থাকে এমার্জেন্সির কারণে। পরবর্তীকালে এই চুক্তিতে একে একে এসে জোটে জগৎ শেঠ, কৃষ্ণচন্দ্র রায়, আমির চাঁদ, এরা সবাই একে একে এই চুক্তিতে এসে জোটে ব্রিটিশদের সাহায্য করতে চায়। নিজের স্বার্থের ব্যাপারটার দিক থেকে তারা ব্রিটিশদের সাহায্য করতে চায়। তো ব্রিটিশ আর তাদের মধ্যে একটা রেড পেপার ট্রিটি বা লাল কাগজের চুক্তি সাইন হয়েছিল, ওদের মধ্যে একটা রেড পেপার ট্রিটি হয়েছিল। মির জাফরের সঙ্গে হয়েছিল হোয়াইট পেপার ট্রিটি বা সাদা কাগজের চুক্তি, আর আমির চাঁদ, জগৎ শেঠ, কৃষ্ণচন্দ্র রায়, এদের সঙ্গে ব্রিটিশদের হয়েছিল রেড পেপার ট্রিটি বা লাল কাগজের চুক্তি। কৃষ্ণচন্দ্র রায় সেই কৃষ্ণচন্দ্র, নদিয়ার রাজা গোপাল ভাঁড়ের সাথে যার কার্টুন তোমরা দেখো, সেই লোকটাই। তার কি স্বার্থ ছিল বলতে পারবো না, তবে গোপাল ভাঁড় কিন্তু কৃষ্ণচন্দ্রকে সাবধান করেছিল ব্রিটিশদের সাহায্য না করতে, নবাবকে সাহায্য করতে। বাট কৃষ্ণচন্দ্র সেই কথা শোনেনি, উপরন্তু গোপাল ভাঁড়কে বলেছিল রাজ্য ছেড়ে চলে যেতে, বলেছিল, অর্ডার করেনি, বলেছিল জাস্ট চলে যাও। গোপাল ভাঁড় সেখানে ইনসাল্টেড ফিল করে। যুদ্ধে যখন দেখে যে সত্যিই কৃষ্ণচন্দ্র ব্রিটিশদের সাহায্য করছে, তখন কিন্তু গোপাল ভাঁড় রাজ্য ছেড়ে চলে যায়। সেই সময় থেকে গোপাল ভাঁড় নিরুদ্দেশ, সেই সময় থেকে গোপাল ভাঁড়ের কোনো খবর পাওয়া যায় না। পলাশির যুদ্ধে হেরে যাবার পর নবাব সিরাজ উদ দৌলা আত্মরক্ষার চেষ্টায় পলাশি থেকে মুর্শিদাবাদ পালিয়ে আসে। পালিয়ে এসে প্রথমে যে কাজটা করে, বাড়ির যে সমস্ত লেডিজ ছিল, মহিলা যারা ছিল, তাদেরকে সেফ অ্যান্ড সিকিউরলি সেখান থেকে বার করে দেওয়া হয়, একটা সেফ জায়গায়, সুরক্ষিত জায়গায় তাদেরকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেয়, এবং নিজে আত্মরক্ষার জন্য বিশ্বস্ত কিছু লোকজন নিয়ে, দেখো সবাই তো খারাপ হয় না, 100%-এর মধ্যে 10% ভালো লোকজন ছিল, তো সেই সমস্ত বিশ্বস্ত লোকজনকে নিয়ে সিরাজউদ্দৌলা প্ল্যান করে পাটনা চলে যাবে। নদীপথে রওনাও হয়ে যায়, কিন্তু মাঝপথে মির জাফরের সৈন্যরা নবাবকে ধরে ফেলে। এই ছিল বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার চরম পরিণতি। তার বিশ্বাসঘাতকতার শিকার হওয়া এবং তার প্রতি ভাগ্যের চরম পরিহাসের কারণেই সিরাজউদ্দৌলা আজকে আমার অনটক ভিডিওতে জায়গা করে নিয়েছে। আজকের সিরাজউদ্দৌলাকে নিয়ে অনটক ভিডিওর এপিসোডটা, সিরাজউদ্দৌলার এই পর্বটা কেমন লাগলো তোমাদের জানাও কমেন্ট বক্সে। যদি ভালো লেগে থাকে আজকের এপিসোড, আজকের পর্ব, অবশ্যই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করে নাও বন্ধুদের সঙ্গে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, বেল আইকন প্রেস করো, আর দেখতে থাকো ভিডিওস অন টক।